আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবার ইসরায়েলের মুখোমুখি আরেক ইউরোপীয় দেশ। হামাসের শর্ত মানতে বাধ্য হয়েছে ইসরায়েল, বললেন হানিয়া। গাজায় কি হামাসের বিকল্প হতে পারবে আব্বাসের পিএলও? বিশ্বজুড়ে গুপ্ত হত্যায় লিপ্ত হতে পারে মোসাদ। জাতিসংঘের বৈঠকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ দেবে জর্ডান। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেন যুদ্ধ বাধিয়েছে পশ্চিমা দেশগুলো, বলছে কিয়েভের শীর্ষ এমপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার ইসরায়েলের মুখোমুখি আরেক ইউরোপীয় দেশ। দিনের পর দিন ধরে ফিলিস্তিনের গাজায় অমানবিক অত্যাচার চালিয়ে আসছে ইসরায়েল, তবে কখনোই এটি স্বীকার করে না দেশটি। বরং সন্ত্রাসবাদের ধোঁয়া তুলে প্রায় নিরপরাধ ফিলিস্তিনি হত্যায় মেতে ওঠে তেল আবিব। এসব অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদে যখন যে ব্যক্তির গলার স্বর উঁচু করেছেন তাকেই শত্রুজ্ঞান করেছে ইসরায়েল। তেল আবিব সফররত স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে এমনটি ঘটেছে এবার। গাজা উপত্যকায় নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা নিয়ে মন্তব্য করায় স্পেনের সঙ্গে বিবাদে জড়িয়েছে ইসরায়েল। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বৃহস্পতিবার ইসরায়েল সফরে আসেন। সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন তিনি। বৈঠক শেষে গাজার হত্যাকাণ্ড নিয়ে নিজের মতামত প্রকাশ করেন স্প্যানিশ প্রধানমন্ত্রী, আর তাতেই নাখোশ হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পেদ্রো সানচেজ বলেন, ইসরায়েলি হামলায় যে পরিমাণ ফিলিস্তিনি নিহত হয়েছেন সেটি মানা যায় না। হামাসের হামলার জবাবে কয়েক হাজার শিশু সহ নারী, বেসামরিক মানুষের মৃত্যু হতে পারে না। এটি অবশ্যই নিন্দনীয়। ইসরায়েলকে এই হত্যাকাণ্ড থামাতে হবে। স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন ইসরায়েলে গিয়েছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রো। স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে ফিলিস্তিনি ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন তিনি। দুই দেশের প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনও। হামাসের শর্ত মানতে বাধ্য হয়েছে ইসরায়েল, বলছেন হানিয়া। ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি সই করতে বাধ্য করেছে ফিলিস্তিনের জনগণ। এমনই বলেছেন গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ও পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিরোধ যোদ্ধারা তাদের মাতৃভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, দখলদার ইসরায়েল গণহত্যা ও বল প্রয়োগের মাধ্যমে তাদের বন্দীদের মুক্ত করার যে ঘোষণা দিয়েছিল, প্রতিরোধ যোদ্ধারা তা ব্যর্থ করে দিয়েছে। হানিয়া বলেন, জায়নবাদী শত্রুবাজি ধরেছিল যে বন্দুকের জোরে হত্যা ও গণহত্যা চালিয়ে তাদের বন্দীদের মুক্ত করতে পারবে, কিন্তু প্রায় 50 দিন পর তারা প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে চুক্তিতে বাধ্য হয়েছে। চলমান 4 দিনের যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার পর আবারও দখলদার সেনার বিরুদ্ধে লড়াই করার জন্য হামাস পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানান হানিয়া। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, গাজা উপত্যকায় নিজের অবস্থান থেকে এক চুলও নড়বে না হামাস, এবং যুদ্ধ শেষ হলে এই উপত্যকার ভবিষ্যৎ নির্ধারণের ব্যাপারে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ মেনে নেবে না। গাজায় কি হামাসের বিকল্প হতে পারবে আব্বাসের পিএলও? 1993 সালে স্বাক্ষরিত হওয়া অসলো চুক্তির 3 দশক পেরোলেও ফিলিস্তিনি সংকট এখনও সেই আগের মতো। তখনকার মতো এখনও যুদ্ধাবস্থা বিরাজমান। এই পরিস্থিতিতে হামাসকে হটিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী জোট প্যালেস্টিয়ান লিবারেশন অর্গানাইজেশন পিএলও কি পারবে গাজা শাসন করতে? তাই নিয়ে আলোচনায় সমালোচনায় ব্যস্ত সময় পার করছেন বিশ্লেষকরা। যদিও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এর আগেই দাবি করেছেন, স্থানীয় জনগণের বৈধ ও একমাত্র প্রতিনিধি হিসেবে কাজ করছে পিএলও। অসলো চুক্তি তৎকালীন সময়ে ফিলিস্তিনকে গাজা ও পশ্চিম তীরের জেরিকোতে কিছু অংশ নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া হয়। কথা হয় 5 বছর পর সরকার পরিবর্তন হবে, তবে কাগজে কলমে শাসনের সুযোগ দিলে তা কখনো হয়ে ওঠেনি। এক পর্যায়ে ফিলিস্তিনিদের বিপক্ষে চুক্তিভঙ্গের অভিযোগ আনে ইসরায়েল, এবং এরই জের ধরে গাজার বাইরে তাদের চলাচল বন্ধ করা হয়। 2006 সালের আগ পর্যন্ত কোনো নির্বাচনও অনুষ্ঠিত হয়নি। 2006 সালের সংসদ নির্বাচনে চমকপ্রদ সাফল্য পায় হামাস। এতে গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ চলে যায় হামাসের হাতে। কিন্তু ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দল ফাত্তা ও পশ্চিমা সমর্থকরা হামাসকে পশ্চিম তীর থেকে সরিয়ে দেয়।
শুরু হয় রাজনৈতিক কোন্দল, তবে অবশেষে 2007 সালে ক্ষমতায় চলে যায় হামাসের হাতে। পুরনো রেশ ধরে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশ্লেষকরা বলছেন, হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে এক করার জন্য এর মূল ভিত্তি প্রসারিত করতে হবে। তারা বলেন, নতুন নেতৃত্ব দরকার, যার জন্য নির্বাচন প্রয়োজন। সেক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে দ্বিরাষ্ট্রীয় তত্ত্ব হতে পারে সবচেয়ে ভালো সমাধান। এদিকে 7ই অক্টোবর হামাসের আকস্মিক হামলা ফিলিস্তিনি শাসনের প্রতি ইসরায়েলি আস্থাকে প্রায় ধ্বংস করে ফেলেছে। যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে হামাস আবার জয় হবে, এমনটাই মত বিশেষজ্ঞদের। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলছেন, গাজাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের সঙ্গে একত্রীকরণ করা উচিত। সূত্র নিউ ইয়র্ক টাইমস। বিশ্বজুড়ে গুপ্ত হত্যায় লিপ্ত হতে পারে মোসাদ। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করলেও শিগগিরই তাদের নিশ্চিহ্ন করার মিশনে নামবে ইসরায়েল। এমনকি বিশ্বের যেখানেই থাকুক না কেন, হামাসের শীর্ষ নেতাদের নজরদারিতে রাখবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। বৃহস্পতিবার তেল আবিবে যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের অপর রাজনৈতিক দল ফাত্তাকে বিতাড়িত করে 2007 সাল থেকে গাজা শাসন করছে হামাস। তবে হামাসের প্রথম সারির প্রায় সব নেতা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারে থাকেন, আর দ্বিতীয় সারির অধিকাংশ নেতা লেবাননে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, হামাস নেতারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মোসাদ। স্থানীয় সময় বৃহস্পতিবার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে কথা বলার সময় এই সতর্ক বার্তা দেন তিনি। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই মন্তব্যের অর্থ হচ্ছে বিশ্বজুড়ে গুপ্ত হত্যার শিকার হতে পারেন হামাসের শীর্ষ নেতারা। এমনিতেই এসপিওনাজ জগতের সবচেয়ে ভয়ঙ্কর সংস্থা হিসেবে পরিচিত রয়েছে ইসরায়েলের মোসাদের। গঠিত হওয়ার পর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে দুর্ধর্ষ অভিযান চালিয়ে সবার ভয় আদায় করে নেয় মোসাদ। এছাড়া গুপ্ত হত্যার জন্য বিশেষ কুখ্যাতি রয়েছে সংস্থাটির। প্রায় ইসরায়েলের স্বার্থবিরুদ্ধ কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা মোসাদের হাতে নিহত হওয়ার ঘটনা ঘটে। নেতানিয়াহুর ওই বক্তব্যের পর হামাসের শীর্ষ পর্যায়ের নেতারাও এখন মোসাদের হিট লিস্টে থাকবেন, এমনটাই অনুমান করছেন সংশ্লিষ্টরা। জাতিসংঘের বৈঠকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ দেবে জর্ডান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল হামাসের স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ দেবে জার্মান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি একথা বলেছেন। পাশাপাশি উপত্যকার নিরাপত্তা কেবলমাত্র বিরোধ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমেই অর্জিত হবে বলেও তিনি মন্তব্য করছেন। শনিবার পর্তুগাল ও স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোয়াও গোমেস ক্রাভিনহো এবং তানজা ফাজনের সঙ্গে বৈঠক করেন সাফাদি। পরে যৌথ সংবাদ সম্মেলন করেন তারা। সেখানেই এসব কথা বলেন জর্ডানের উপপ্রধানমন্ত্রী। আইমান সাফাদি বলেন, ফিলিস্তিনিদের হত্যা করে ইসরায়েল তার নিরাপত্তা উপভোগ করতে পারবে না। এ বছরে যে আগ্রাসন ফিলিস্তিন দেখেছে সেটি গত 10 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী। ইসরায়েল তাদেরকেই আক্রমণ করে যারা তাদের নীতির সঙ্গে একমত হয় না। ইসরায়েল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। আমরা সবাই চাই এই যুদ্ধবিরতি স্থায়ী যুদ্ধবিরতিতে পরিণত হোক এবং এই আগ্রাসনের সম্পূর্ণ অবসান হোক। এ সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল হামাসের স্থায়ী যুদ্ধবিরতির জন্য জর্ডান চাপ দেবে বলে জানান সাফাদি। তিনি বলেন, আরব ইসলামিক লিয়াজন কমিটি সেখানে যুদ্ধবিরতির জন্য চাপ দেবে। যদি এ সিদ্ধান্ত নেওয়া না হয়, নিরাপত্তা পরিষদ গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিনিধিত্বকারী ও চলমান বর্বরতাকে স্থায়ী করার জন্য দায়ী বলে বিবেচিত হবে। ইউক্রেন যুদ্ধ বাধিয়েছে পশ্চিমা দেশগুলো, বলছে কিয়েভের শীর্ষ এমপি। ইউক্রেনের শীর্ষ পার্লামেন্টেরিয়ান ডেভিড আরাখামিয়া মস্কোর সাথে আলোচনায় কিয়েভের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি স্বীকার করেছেন, ইউক্রেন নিরপেক্ষ থাকতে সম্মত হলে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত ছিল, কিন্তু পশ্চিমা দেশগুলো কিয়েভকে পরামর্শ দিয়েছিল যুদ্ধের দিকেই অগ্রসর হতে। কিয়েভ তা না করলে মস্কো যে কিয়েভকে গত 2022 সালের মার্চ মাসে একটি শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছিল এবং তা হয়তো হয়েও যেত। তিনি বলেন, রাশিয়ার লক্ষ্য ছিল আমাদের উপর চাপ সৃষ্টি করা যাতে আমরা নিরপেক্ষতা অবলম্বন করি।
এটি তাদের প্রধান লক্ষ্য ছিল। আমরা নিরপেক্ষ থাকলে রাশিয়া যুদ্ধ শেষ করতে প্রস্তুত ছিল, যেমন ফিনল্যান্ড একবার করেছিল, এবং আমরা প্রতিশ্রুতি দেব যে আমরা ন্যাটোতে যোগ দেব না। এটি ছিল প্রধান বিষয়। ডেভিড আরাখামিয়া বলেন, নিরপেক্ষতায় সম্মত হওয়া এবং ন্যাটোর সদস্য পদ ত্যাগ করার জন্য ইউক্রেনের সংবিধান পরিবর্তন করতে পারে। দ্বিতীয়ত, রাশিয়ানদের উপর কোনো আস্থা ছিল না যে তারা এটি করবে। এটি শুধুমাত্র নিরাপত্তা গ্যারান্টি দিয়ে করা যেতে পারে।